আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অথেন্টিক স্বাদে পারফেক্ট কালাভুনা রেসিপি। আমি আজ এখানে গরুর মাংসের কালাভুনা রেসিপি করেছি। আপনারা চাইলে যেকোনো মাংসের করতে পারেন। দেখুন আমার এখানে মাংসটা কতটা সফট, একদম জুসি হয়েছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছিঁড়ে গেল। দেখুন আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ধরা মাত্রই কিন্তু এগুলি খুলে যাচ্ছে। ঠিক এইভাবে যদি আপনারা পারফেক্টভাবে করতে চান, আমার এই রেসিপিটি ফলো করবেন, অবশ্যই আপনারা প্রথমবারেই পেরে যাবেন। দেখুন আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণের থেকে বেশি নিয়েছি। হাড়, তেল সহ আমি কিন্তু এখানে মাংসটা নিয়ে নিয়েছি। আমি একটু মিডিয়াম থেকে বড় টুকরা করেছি। আমি এটাকে ম্যারিনেট করব। আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, এজন্য জমাট হয়ে আছে। আপনারা এমনিটাও দিতে পারেন, নর্মাল যেটা। এখানে দিয়ে দেবো 1 চামচ উঁচু করে আদা বাটা, 1 চামচ উঁচু করে রসুন বাটা। যেহেতু এখানে 1 কেজি পরিমাণের থেকে বেশি মাংস, সেহেতু উঁচু করে দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এবারে প্রত্যেকটা মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা মশলা, স্পেশাল মশলা করে রেখেছি কালাভুনার জন্য। দেখুন এখানে কিন্তু জিরা, গরম মশলা, মানে এলাচ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী, মৌরি এবং ধনিয়াটা বেটে রেখেছিলাম। আমি এটা দেখাতে পারিনি, পরবর্তীতে কোনো এক সময় দেখিয়ে দিব। আমি 2 চামচ দিয়ে দিয়েছি আর 1 চামচ রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমি এখানে 6 থেকে 7টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে দেবো সরিষার তেল। এখানে অথেন্টিক যে স্বাদটা যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিয়েই পুরোটা রান্না করতে হবে। এবারে সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নিব। এটা খুব ভালো করে সময় নিয়ে করতে হবে। দেখুন হাত দিয়ে ঘষে ঘষে আমি কিন্তু সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। আপনারাও ঠিক এভাবেই করবেন। এটাকে ম্যারিনেট করে কিন্তু আপনারা কিছুটা সময় রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। আমি কিন্তু আজ এটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিব। যদি সময় না থাকে হাতে, তাহলে কিন্তু আপনারা ঠিক এইভাবে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে আপনারা চুলায় বসিয়ে দিতে পারেন। দেখুন আমার এটা হয়ে গেছে। আমি 15 মিনিট ঢেকে রেখে দিব। ফিরবো 15 মিনিট পরে। দেখুন 15 মিনিট পরে কিন্তু আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। তখন আমি যখন ম্যারিনেট করেছিলাম, আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে দিয়ে দেবো টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দেবো 2টা এলাচ এবং 2টা দারচিনি। যদিও আমি এটা গুঁড়া করে দিয়েছি, তারপর আমি 2টা দিয়ে দিলাম আস্তই। আমি কিন্তু এখানে চিলি সস, তারপরে আপনার যে অন্যান্য যে সসগুলি আছে, সয়া সস, এগুলি কিছুই কিন্তু আমি দিব না। আমি শুধু এই ঘরে থাকা এই সাধারণ উপকরণগুলো দিয়ে আমি রান্নাটা করব। খেতে কিন্তু কোনো রকম কোনো খারাপ হবে না। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন আমি 10 মিনিট এটাকে জাল করে নিয়েছি। অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই তো দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আমি একটু উল্টে পাল্টে দেব। এই তো আমি এটা বেশিক্ষণ উল্টাপাল্টা করব না। সামান্য একটু উল্টে পাল্টে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ থেকে আরও অনেকটা পানি বের হবে। আমি পানি বের হতে এটাকে সুযোগ করে দিব। দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি ফিরবো আবারও 10 মিনিট পর। দেখুন এই যে 10 মিনিট পরে ফিরে এসেছি। আরও অনেকটা পরিমাণ কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমরা চেষ্টা করব এই পানিটা দিয়ে সেদ্ধ করার। মাংসটা যদি এই পানিটা দিয়ে সেদ্ধ করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি না হয়, তাহলে সামান্য কিছুটা পানি কিন্তু আবারও দিয়ে নিতে হবে। দেখুন কালাভুনা হবে আর রসুন দেওয়া হবে না, এটা কিন্তু হতেই পারে না। কালাভুনার অথেন্টিক স্বাদটা কিন্তু রসুনেও অনেকটা এনে দেয়। আমি এখানে দেশি রসুন নিয়েছি 6টার মতো। দিয়ে আমি এবারটাকে নেড়ে চেড়ে একদম লো আঁচে, আপনার চুলাতে যতটা পরিমাণ লো আঁচ আছে ততটা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি কিন্তু প্রায় 40 মিনিটের মতো মাংসটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমার মাংসের পিসটা একটু বড় ছিল। এই তো 40 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন আমার ওই পানিতে কিন্তু সেদ্ধ হয়নি। আমি সামান্য আরও 1 কাপ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর মতো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি সেদ্ধ করব না। যখন আমি মাংসটা আরও ভাজা ভাজা করব, তখন কিন্তু আরও অনেকটাই সফট হয়ে যাবে। দেখুন প্রেস করলেই কিন্তু মাংসটা একদম চামচের ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে এবারে আমি যে বাকি যে মশলাটা রেখেছিলাম 1 চামচের মতো, আমার স্পেশাল মশলা, ওটাই আমি এখানে কিন্তু দিয়ে দিব। দেখুন আমি মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে বাকি 1 চামচ মশলা আমি এটাকে দিয়ে দেবো।
এটার জন্য কিন্তু সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসবে এবং মাংসর কালারটা কালো করতে সাহায্য করবে। দেখুন এবারে আমি নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমি মশলাটা মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটা এক সাইডে রেখে দিব এবং আরও একটা ফ্রাই প্যান এখানে নিয়ে নিব। দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এবারে ফ্রাই প্যানটা আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখানে বাগারের সময় অবশ্যই সরিষার তেলটা দিতে হবে যদি আপনি পারফেক্ট স্বাদটা পেতে চান। দিয়ে দেব 3টা শুকনা মরিচ। এটা কিন্তু ফোড়নের জন্য, ঝালের জন্য না। এবারে শুকনা মরিচটা আমি একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজটা কমই দিয়েছি, প্রচুর পরিমাণে দাম পেঁয়াজে, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবারে পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমার পেঁয়াজটা যখন সামান্য একটু নরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি। আমি কিন্তু এখানে বেশ কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম, আমি সবগুলি রসুনই এখানে দিয়ে দেবো। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। দেখুন আমার এটা কিন্তু ব্রেস্তা করা হয়ে গেছে, এই দেখুন একদম ব্রেস্তা হয়ে গেছে রসুন পেঁয়াজ দুটোই। এবারে আমি যে তরকারিটা আগে থেকে মাংসটা যে রান্না করে রেখেছিলাম ওইটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এই ফোড়নের এই বাগারের সম্পূর্ণ ঘ্রাণটা মাংসের ভিতর চলে আসে। দেখুন 2 মিনিট পরে আসবো। এই যে 2 মিনিট পরে দেখুন এখন কিন্তু এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, কি বলবো আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা এটা বাসায় রান্না করবেন তখনই ঠিক এর ফ্লেভারটা আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে 5-7 মিনিট পরে আসবো। এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে এখন কিন্তু আপনার কালাভুনাটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারবেন। দেখুন এই যে ঢেকে দিলাম, তো ফিরব 5 মিনিট পর, 7 মিনিট পর। দেখুন এই যে 5-7 মিনিট পরে চলে এসেছি। এই যে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এই তো এভাবেই নেড়ে চেড়ে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারবেন। খুবই সুন্দর একটা কালার আসবে দেখুন। এই তো আমি আবার একটু ঢেকে দিলাম। এই দেখুন আমি কিন্তু এর থেকে বেশি কালার করব না। এরকম কালারটাই কিন্তু সুন্দর লাগে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু একদম কালো কালো করে ফেলতে পারেন। আমি একদম কালো করব না। এরপরে যখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পরিবেশন করব তখন কিন্তু আরেকটু কালো হয়ে আসবে। দেখুন আমি এখন ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা অফ করে দিব। 2 মিনিট পরে আমি সার্ভ করব। এই তো দেখুন আমি সার্ভে চলে এসেছি। এই তো দেখুন তরকারিটা, এই যে আমার কালাভুনার রেসিপিটা শেষ। আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করেছি। যেহেতু তরকারিটার কালারটা অতটা কালো আসেনি এজন্য পেঁয়াজ বেরেস্তার কালারটা কতটা বোঝা যাচ্ছে না। দেখুন দেখতে কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। এটা ভাত, পরোটা, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে ভালো লাগবে। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।